আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি ইংলিশ মানি হাইস্ট অ্যাকশন ক্রাইম থ্রিলার মুভি। মুভিটির নাম দি হারিকেন হাইস্ট। একটা শহরে পারফেক্ট ডাকাতির জন্য কি লাগে? একটা নিখুঁত প্ল্যান, সেরা টেকনোলজি, নাকি এমন একটা সুযোগ যেদিন পুরো শহরটাই খালি? ভাবছেন পুরো শহর খালি হতে পারে কিভাবে? হ্যাঁ, এটাই হয়েছিল যখন আমেরিকার গলফপোর্ট শহরে ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড় হানা দিয়েছিল। ঘূর্ণিঝড়ে ঘর, বাড়ি, গাড়ি সব কাগজের মতো উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর ঠিক এই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের মাঝখানেই একদল হাইটেক চোর প্ল্যান করেছে ইতিহাসের অন্যতম সেরা ডাকাতি। তাদের টার্গেট মার্কিন ট্রেজারি থেকে $600 মিলিয়ন। দি হারিকেন হাইস্ট এটা কোনো সাধারণ অ্যাকশন মুভি নয়। এখানে বুলেট শুধু বন্দুক থেকেই ছোড়া হয় না, বাতাসের তোড়ে উড়ে আসা আস্ত গাড়িও এখানে এক একটা মিসাইল। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে একদল সশস্ত্র ডাকাত। তাদের প্ল্যান ছিল একদম নিখুঁত, কিন্তু তাদের প্ল্যানে ঝামেলা হয়ে দাঁড়ায় একজন আবহাওয়াবিদ আর একজন মেয়ে ট্রেজারি এজেন্ট। কিন্তু কেন আর কিভাবে? আর শেষে ডাকাতির ফলাফলটাই বা কি হয়? এই ঝড়ের রাতে টাকার বৃষ্টি হবে নাকি রক্তের? তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরু হয় 1992 সালে আমেরিকার গলফোর্ট শহরে ঘটা ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড়ের দৃশ্য দেখিয়ে। এই গলফোর্ট শহর আমেরিকার দক্ষিণ অংশে এবং মেক্সিকোর একদম উপসাগর তীরবর্তী এলাকা। তো আমরা দেখি সাগর থেকে উৎপন্ন হয়ে ধেয়ে আসা এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে একটা গাড়ি হাই স্পিডে এই এলাকা থেকে পালাচ্ছে। সিন গাড়ির ভিতরে আসলে দেখি গাড়িতে একটা বাবা এবং তার দুই সন্তান, উইল এবং ব্রিজ। ছোট ছেলে উইল বলতেছে, আর যদি আমাদের কিছু হয়ে যায় তো সেই দোষ ব্রিজের। আমি ওকে বলেছিলাম এখানে ঘুড়ি উড়াতে আসিস না, কিন্তু ও জিদ করে আসলো। এখন দেখো আমরা বিপদে পড়ে গেলাম। এই বলে দুই ভাই ঝগড়া শুরু করলে বাবা এদেরকে থামাতে যেই না ব্যস্ত হয়ে পড়ে, উইল চিল্লিয়ে বলে, বাবার সামনে দেখো। আঙ্কেল দেখে রাস্তায় গাছ ভেঙে পড়তেছে। ব্যাস, আঙ্কেল তাড়াহুড়ো করে গাড়িটা রাস্তা থেকে নামিয়ে দেয়। তো এদের কিছু হয়নি, বাট গাড়িটা পাথরের সাথে আটকা পড়ে গেছে, কিছুতেই আর ছুটছে না। এর মাঝে আমার ঘূর্ণিঝড় আসতে থাকে। আঙ্কেল বলে, মনে হচ্ছে গাড়িটা আটকে গেছে, চলো সামনের ওই বাড়িটাতে গিয়ে উঠি। এই বলে আঙ্কেল অনেক কষ্টে তার দুই সন্তানকে নিয়ে সেই বাড়িতে ঢুকে পড়ে। বাট দেখে বাড়িতে কেউ নেই। তো আঙ্কেল তার সন্তানদেরকে বলে, তোমরা এখানেই থাকো, আমি বাহিরে গিয়ে গাড়িটা ছুটানোর চেষ্টা করি। এই বলে আঙ্কেল এদেরকে রেখে বাহিরে এসে গাড়িটা ছুটানোর চেষ্টা করতেছে, আর বাসার ভিতর থেকে জানালা দিয়ে দুই ছেলে বাবার কষ্টটা দেখতেছে। তো উইল ব্রিজকে দোষারোপ করে বলে, এসব তোমার জন্য হচ্ছে। ব্রিজ বলে, টেনশন করিস না, বাবার কিছু হবে না। কিন্তু সিন বাহিরে আসলে দেখি আঙ্কেল এই ঘূর্ণিঝড়ের মাঝে লাইফ রিস্ক নিয়ে গাড়িটা পাথর থেকে ছুটানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, বাট কিছুতেই কিছু হচ্ছে না। হঠাৎ ঘূর্ণিঝড়ের পরিস্থিতি এতটা তীব্র হয়ে যায় যে সেটা যেমন আঙ্কেলের নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে, তেমন তার সন্তানেরা যে বাড়িতে আছে সেই বাড়িটাও নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। তো এই ঘটনায় অবশেষে দুই ভাই বেঁচে তো যায়, কিন্তু এরা এদের বাবাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলে। সিন এখান থেকে চলে আসে 26 বছর পর আমেরিকার আবহাওয়া অধিদপ্তরে। আমরা দেখি অফিসের ভিতরে থাকা সকল আবহাওয়াবিদরা আজকের আবহাওয়া দেখে টেনশনে অস্থির হয়ে পড়েছে, কারণ সেই 26 বছর আগে যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টা হয়েছিল, আজ 26 বছর পর তার চেয়ে 3 গুণ শক্তিশালী একটা ঘূর্ণিঝড় সমুদ্র তীর থেকে শহরের দিকে ধেয়ে আসতেছে। অনুমান করা হচ্ছে এই ঘূর্ণিঝড়টা এতটা শক্তিশালী যে সেটা যখন এই শহরে এসে পৌঁছাবে তখন এই পুরো গলফোর্ট শহরটাই ধ্বংস করে ফেলবে। কিন্তু এই নিউজটা টিভিতে প্রচারের আগে আবহাওয়া অধিদপ্তরের হেড এই বিষয়টা 100% কনফার্ম হওয়ার জন্য আবহাওয়া বিষয়ে এই শহরের সবচেয়ে অভিজ্ঞ একজনকে ভিডিও কল করে। আর এটা অন্য কেউ নয়, এটা 26 বছর আগে ঘূর্ণিঝড়ে বাবাকে হারানো সেই ছোট্ট ছেলে উইল। আসলে ঘূর্ণিঝড়ে বাবাকে হারানোর সেই ঘটনাটা উইলের মনে এতটা দাগ কেটেছিল যে এরপর সে আবহাওয়া বিষয়ে গবেষণা শুরু করেছিল। আর এখন সে একজন বিখ্যাত মেটিওরোলজিস্ট।
মেটিওরোলজিস্ট। আপনাদেরকে জানিয়ে রাখি, যারা বিরূপ আবহাওয়া, ঝড়ের গতিবিধি, আচরণ ইত্যাদি নিয়ে গবেষণা করে তাদেরকে মেটিওরোলজিস্ট বলে। আর উইল একজন মেটিওরোলজিস্ট হওয়ার কারণে তার পুরো গাড়িতেই আবহাওয়া পর্যবেক্ষণ করার সকল ডিভাইস সেট করা আছে, এমনকি তার গাড়িতে ডাইরেক্ট স্যাটেলাইটের কানেকশন আছে। সিন এখান থেকে কোলফোর্ড শহরের ডিপার্টমেন্ট অফিসের সামনে আসতে দেখি অফিসার জিমি তার পুলিশ ফোর্সকে বলতেছে 26 বছর পর আবার সেই একই ঘটনা ঘটতে চলেছে। তবে আমি চাই এবার যেন একটা মানুষেরও জীবন না যায়। সবাইকে শহরের বাইরে পাঠিয়ে দাও এবং শহরের মেইন রোড ব্লক করে দাও, যেন কোনো ডাকাত দল শহরে ঢুকে লুটপাট করতে না পারে। তো যাও, সবাই কাজে লেগে পড়ো। এটা শুনে পুরো টিম শহর খালি করতে লেগে পড়ে এবং বাহির থেকে কোনো গাড়ি যেন শহরে ঢুকতে না পারে তার জন্য রাস্তা ব্লক করে দেয়। তেমনই এক জ্যামে আটকা পড়েছে এই বিশাল গাড়িটি। এ হলো পার্কিন্স আর এ হলো কেসি। এরা দুজনেই ট্রেজারি বিভাগে জব করে, দুজনেই ট্রেজারি এজেন্ট। আপনাদেরকে জানিয়ে রাখি, সাধারণত প্রতিটি দেশের সরকার একটি নির্দিষ্ট সময় পর পর পুরনো ছেঁড়া বা ময়লার নোট বাজার থেকে তুলে নেয় এবং সেগুলোকে ধ্বংস করে ফেলে। এতে মুদ্রার মান বজায় থাকে এবং জাল নোট বিস্তার কিছুটা রোধ হয়। আর এই নোট ধ্বংসের কাজটা যে প্রতিষ্ঠানের আন্ডারে হয় সেটাকে ট্রেজারি বিভাগ বলে। এবং এই নোটগুলো কেউ যেন চুরি করতে না পারে, এগুলো যেন সত্যি সত্যি ধ্বংস করা হয় সেটা নিশ্চিত করার জন্য যারা এই দায়িত্বে থাকে তাদেরকে ট্রেজারি এজেন্ট বলে। এবার আশা করি বুঝতে পেরেছেন পার্কিন্স এবং কেসির কাজটা কি। তো কয়েক বছর পর আজকে আমেরিকান সরকার টোটাল $600 মিলিয়ন পুরনো নোট ধ্বংস করতে যাচ্ছে, যে দায়িত্ব পালন করার জন্যই পার্কিন্স এবং কেসি ট্রেজারি অফিসে আসতেছে। যদিও আজকেই আবার শহরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হতে চলেছে, বাট সরকারিভাবে নোট ধ্বংসের জন্য আজকের ডেটটাই ফিক্সড করা ছিল, তাই কিছু করার নাই। তো এদের গাড়ি অফিসের সামনে এসে পৌঁছালে কেসি ও পার্কিন্স তাদের আইডি কার্ড দেখায় ও পরিচয় দেয়। সিকিউরিটি তখন গেটটা খুলে দিলে এরা ভিতরে প্রবেশ করে। সিন ভিতরে আসলে দেখি চারিদিকে শুধু ডলারের বান্ডেলের স্তূপ, যা সবগুলো ক্রাশার মেশিনে ঢুকিয়ে কেটে টুকরো টুকরো করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো কেসি পাশের স্টোর রুমে প্রবেশ করে সেখানে অনেকগুলো বান্ডিল দেখলে একজনকে বলে, এগুলো এখনো কেটে ফেলা হয়নি কেন? লোকটি বলে, ম্যাম, মেশিনের প্রবলেম হয়েছে। কেসি বলে, ওকে, তাহলে এগুলো হাইটেক সিকিউরিটি রুমে নিয়ে আসো। এই বলে কেসি পাশের হাইটেক সিকিউরিটি রুমটা আনলক করার জন্য তার ফিঙ্গারপ্রিন্ট ও চোখের আইরিশ দেয়। এরপর অথেন্টিক একটা ট্যাব লাগিয়ে সেটার সাহায্যে পাসওয়ার্ড দিয়ে রুমটা আনলক করে। তারপর স্টোর রুমের সকল ডলারের বান্ডিলগুলো সেই সিকিউরিটি রুমে ঢুকাতে শুরু করে। এদিকে ট্রেজারি বিভাগ প্রধান মিস্টার ম্যারোনো দুইজন টেকনিশিয়ান এনেছে মেশিনটি ঠিক করার জন্য। ছেলেটির নাম ফেওর আর মেয়েটির নাম সাশা। তো মোরেনো এদেরকে বলে, এটা ঠিক করতে কেমন সময় লাগবে? ফেওর বলে, আমরা আগে চেক করে দেখি কি প্রবলেম, তারপর জানাচ্ছি। ওদিকে সিন আবার সেই সিকিউরিটি রুমে আসলে দেখি, বাপরে, এখানে যেন ডলারের পাহাড় জমে গেছে। চারিদিকে শুধু ডলারের স্তূপ। আর হবেই না বা কেন, $600 মিলিয়ন বলে কথা। তো মেশিন ঠিক করতে দেরি হচ্ছে, মানে ডলারগুলো ক্রাশ করতে অনেক লেট হবে। তাই সিকিউরিটি পারপাসে কেসি রুমের এন্ট্রি পাসওয়ার্ডটা রিসেট করে চেঞ্জ করে ফেলে ও অথেন্টিক ট্যাবটা নিজের কাছে রেখে দেয়। ওদিকে টেকনিশিয়ান দুইজন মেশিনটির প্রবলেম আইডেন্টিফাই করার চেষ্টা করে যাচ্ছে। এমন সময় কেসি ম্যারোনোর রুমে কফি খেতে আসলে হঠাৎ কারেন্ট চলে যায়। কেসি বলে, জেনারেটর অন করো। মেরোনো জেনারেটর অন করতে ধরতেই জেনারেটরটা ফায়ার করে বন্ধ হয়ে যায়। কিছু তখন মেকানিককে ফোন করতে ধরলে দেখে ফোন কাজ করছে না, এমনকি মোবাইলেও নেটওয়ার্ক নেই। কেসি বলে, আচ্ছা, আশেপাশে কোনো মেকানিক নেই? মোরেনো বলে, আছে, বাম অ্যান্ড গার্ডেনের সামনে, রুথলেস রিপেয়ার নাম। এটা শুনে কেসি সেই মেকানিককে ডাকতে যাওয়ার জন্য রেডি হয়। তবে যাওয়ার সময় তার কাছে থাকা অথেন্টিক ট্যাবটা একটা কাটা ডলারের স্তূপের ভিতর লুকিয়ে রেখে চলে যায়। সিন সেই রুথলেস রিপেয়ার শপের সামনে আসতেই সেখানে একটা গাড়ি এসে থামিয়ে ও সেটা থেকে উইল রুথলেস বের হয়ে ব্রিজ বলে ডাকতে ডাকতে ভিতরে আসে। তো সে ভিতরে আসতে দেখে ব্রিজ এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছে। নিশ্চয়ই বুঝে গেছেন এটা উইলের সেই বড় ভাই ব্রিজ, এবং এটাও হয়তো বুঝে গেছেন এই ব্রিজই জেনারেটর মেকানিক্স। তো উইল তার ভাইকে ঘুম থেকে আচমকা ডেকে তুললে ব্রিজ বলে, কি হয়েছে? উইল বলে, এই শহরে বিশাল একটা তুফান আসতে চলেছে, যা অনেক ভয়ানক হবে, তাই আমাদেরকে এখান থেকে যেতে হবে। ব্রিজ রিল্যাক্স মোডে কফি নিয়ে বসে পড়েও বলে, আমি এসব এর আগেও অনেক দেখেছি। উইল বলে, এটা অন্য সব তুফানের মতো না, এটা অনেক ভয়ঙ্কর হতে চলেছে। ব্রিজ বলে, যে তুফানে ড্যাড মারা গেছে তার থেকেও ভয়ঙ্কর? হ্যাঁ। এরপরেও ব্রিজ সিরিয়াস না হয়ে বলে, আমি আমার এই আরামের স্থল ছেড়ে কোথাও যেতে পারবো না। এই বলে ব্রিজ বোতল নিয়ে খেতে খেতে জানালার পাশে গিয়ে দাঁড়ালে উইল বলে, ব্রিজ সিরিয়াস হও, এই তুফান এই শহরকে ভয়ঙ্কর ভাবে হানা দিবে। এটা শুনে ব্রিজ বলে, ঠিক আছে, যাবো, তার আগে তাহলে এই জানালাগুলো ঠিক করতে হবে, যাতে পানি আমার আরামের বেডটা ভেজাতে না পারে। এটা শুনে উইল হেসে দেয়। এদিকে ট্রেজারি বিভাগের সামনে একটা গাড়ি এসে থামেও গাড়ির ড্রাইভার জানায় যে মেশিনের প্রবলেম সলভ করার জন্য তাকে ডাকা হয়েছে। সিকিউরিটি টিম বলে, ভেতর থেকে স্পেশাল পারমিশন ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেওয়ার অনুমতি নেই। এটা শুনতেই গাড়িতে থাকা লোকজন সিকিউরিটিদের উপর হামলা করে বসে। বাহিরে এমন গোলাগুলির আওয়াজ শুনে মোরেনো কম্পিউটারের সাহায্যে অফিসের গেটটা লক করে টেকনিশিয়ানদেরকে বলে, তোমরা টেনশন করো না, এই অফিস রুমটা বুলেট প্রুফ।
তাই তোমরা এখানে থাকো, আমি আসতেছি। এই বলে মোরনো পিস্তল নেই। সিন ট্রেজারি সেকশনে আসলে দেখি এরা পুরো তাণ্ডব শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, এই সন্ত্রাসীদের সাথে পার্কিন্সও ভিতরে ঢুকে পড়েছে। মানে এই ডাকাতি প্ল্যানের মূল হোতা এই পার্কিন্স। সিন ওদিকে বাহিরে আসলে দেখি পুরো ডাকাত টিম ভিতরে আসার জন্য এখনো ট্রেজারি বিভাগের সিকিউরিটিদের সাথে গোলাগুলি করে যাচ্ছে। তো এদের পুরো টিম ফাইনালি ভিতরে ঢুকে পড়লে পার্কিন্স এদেরকে সাথে নিয়ে অফিসের সামনে চলে আসে। ভিতর থেকে মোরেনো বলে এটা বুলেট প্রুফ গ্লাস, তাই চেষ্টা করে লাভ নেই, চুপচাপ চলে যাও। এটা শুনে পার্কিন্স বলে খুল যা সিমসিম, আর অফিস গেটটা খুলে যায়। তখন অফিসের ভিতরে থাকা সেই 2 টেকনিশিয়ান এসে মোরনের দিকেই বন্দুক তাক করে। মানে এই টেকনিশিয়ানগুলো আসলে পার্কিন্সেরই লোক এবং এরা আসলে হ্যাকার। তো সাসা মোরেনোকে বলে আমরা দুজনে তোমাদের পুরো সিস্টেম হ্যাক করে নিয়েছি। পার্কিন্স মোরেনোকে সাইডে এনে বলে দেখো এগুলো সরকারি ডলার, তাই এগুলো ডাকাতি হলে তোমার কিছু যায় আসবে না। সো অকারণে জীবনটা না দিয়ে চুপচাপ আমাদেরকে হেল্প করো। এই বলে পার্কিন্স মোরেনোকে ছেড়ে দিয়ে তার হ্যাকার টিমকে বলে যে হাইটেক সিকিউরিটি রুমে ডলারগুলো আছে সেটা আনলক করতে কত সময় লাগবে। সাসা বলে আমরা এখানে এসেই ওটার পাসওয়ার্ড হ্যাক করেছি, সো 20 মিনিটের মাঝেই ওটা ওপেন করে ফেলবো। সিন ব্রিজের কাছে আসলে দেখি সে আর তার ভাই উইল মিলে জানালাগুলো ঠিক করতেছে। এমন সময় কেসি এসে বলে ব্রিজ রুথলেসকে? হ্যাঁ আমি। বলো কি দরকার? আমি কেসি করভিন ফ্রম ট্রেজারি বিভাগ। আমাদের জেনারেটরটা নষ্ট হয়েছে, তুমি কি আমার সাথে যেতে পারবে? হ্যাঁ আসতেছি। এই বলে ব্রিজ রেডি হতে ভিতরে গেলে কেসি উইলের গাড়িটা দেখে বলে এটা তোমার গাড়ি? হ্যাঁ। গাড়িতে এসব ডিভাইস কেন? আসলে আমি মেটিওরোলজিস্ট। এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। ব্রিজ রেডি হয়ে এসে কেসিকে বলে চলো যাই। এরপর উইলকে বলে উইল আমি যাচ্ছি, আমি ফিরে আসা পর্যন্ত এখানেই থাকিস। এই বলে ব্রিজ এসে কেসির গাড়িতে ওঠেও কেসি রওনা দেয়। সিন ট্রেজারি বিভাগে আসলে দেখি ডাকাতগুলো এখানকার সকল সিকিউরিটি টিমের সদস্যদেরকে অজ্ঞান করে একটা রুমের ভিতরে জমা করে রাখতেছে। ওদিকে কেসি পথের মাঝে ব্রিজকে বলে তুমি কি শুরু থেকেই এখানে থাকতে? ব্রিজ বলে না, আমি আফগানিস্তানে মিলিটারি জব করতাম, বাট সেটা ছেড়ে দিয়ে এখানে এসেছি। আসলে নতুন কিছু করার নেশায় মিলিটারিতে যোগ দিয়েছিলাম। ওই যে বাইরে যে স্থানটা দেখছো ওখানেই আমার মেডেল দেওয়া হয়েছিল। সিন আবার ট্রেজারি বিভাগের ভিতরে আসলে দেখি হ্যাকার টিম এবার সেই হাইটেক সিকিউরিটি রুমটা খোলার জন্য এসেছে, যেটার ভিতরে সব ডলার রাখা আছে। হ্যাকার টিম তো আগে থেকেই পাসওয়ার্ড জেনেই আছে, তাই তারা রিল্যাক্সে সেটা খোলা ট্রাই করতেছে। কিন্তু এ কি, পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে, যা দেখি এদের তো মাথা নষ্ট। পার্কিন্স বলে কি সমস্যা? ফেয়ার বলে কে যেন পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছে। এটা শুনে পার্কিন্স মোরনের দিকে তাকালে মোরনে বলে আমি চেঞ্জ করিনি। তখন পার্কিন্স বুঝে যায় এটা কেসির কাজ। সাশা বলে আমাদেরকে কিছু সময় দিন, আমরা আবার পাসওয়ার্ডটা হ্যাক করার চেষ্টা করি, ততক্ষণে আপনি কেসিকে খোঁজেন। পার্কিন্স বলে আবার হ্যাক করতে কত সময় লাগবে? ফেয়ার বলে 2 ঘন্টাই হয়ে যাবে। এই বলে এরা আবার হ্যাক করার জন্য অফিস রুমের দিকে যায়। আর পার্কিন্স মোরনেকে বলে কেসি কোথায়? মোরেনো মুখ না খুললে পার্কিন্স গলায় পিস্তল ধরে। তখন মোরেনো উপায় না পেয়ে বলে জেনারেটর নষ্ট হয়েছে, তাই ও মেকানিক ডাকতে গেছে, একটুর মাঝে এসে পড়বে। সিন তখন বাহিরে আসতে দেখি হ্যাঁ কেসি চলে এসেছে, কিন্তু কেসি গেটের কাছে আসতেই দেখে সামনে অনেকগুলো গাড়ি দাঁড় করানো, যা দেখে সে ব্রিজকে বলে মনে হচ্ছে কিছু একটা গড়বড় হয়েছে। এই বলে সে পিস্তল হাতে নিয়ে নামতে ধরলে ব্রিজ বলে হেল্প লাগলে বলো। কেসি বলে চুপচাপ বসে থাকো। এই বলে কেসি গাড়ি থেকে নেমে নিচু হয়ে লুকিয়ে ভিতরের দিকে যেতে শুরু করে। তো ডাকাত দলের এক সদস্য কেসির দিকে বন্দুক তাক করে দূর থেকে বলে কেসি তুমি আমাদের টার্গেটে আছো, তাড়াতাড়ি পিস্তল ফেলে দাও, আমরা তোমাকে মারবো না, কথা দিলাম। ওদিকে দূরে গাড়িতে বসে থাকা ব্রিজ দেখে যে কেসি এইভাবে আটকা পড়তে যাচ্ছে। ব্যাস সে গাড়িটা স্টার্ট দিয়েই কেসির সামনে চলে আসে ও কেসিকে গাড়িতে তুলে নিয়েই এখান থেকে পালাতে শুরু করে। তো এদের গাড়িটা এইভাবে পিলারের সাথে ধাক্কা খেয়ে থেমে যেতেই কেসি দুম করে গাড়ি থেকে নেমে পড়ে। এদিকে ডাকাত দলের লোকেরা কেসিকে ধরার জন্য দৌড়ে আসে, কিন্তু এরা এসে ব্রিজকে ধরতে পারলেও ততক্ষণে কেসি পালিয়ে যায়। একজন তখন ব্রিজকে ধরে রাখে আর একজন তখন কেসিকে ধরার জন্য ধাওয়া শুরু করে। এদিকে উইল জানালা ঠিক করে ব্রিজের কাছেই আসছিল। পথের মাঝে দেখে কে বা কারা যেন কেসির উপর হামলা করেছে। এটা দেখে উইল থেমে যায় ও কিভাবে কেসিকে হেল্প করবে ভাবতে থাকে। তো কিছুক্ষণ ভেবে নিয়েই
উইল বলে এসব হচ্ছেটা কি? কেসি বলে ট্রেজারিতে ডাকাতি হচ্ছে। তো আমার ভাই যে তোমার সাথে ছিল সে এখন কোথায়? সে ঠিক আছে তো? জানি না, হয়তো সে ডাকাত দলের হাতে বন্দী হয়েছে। এটা শুনে উইল গাড়ি ঘোরাতে ধরলে কেসি থামাইও বলে প্লিজ যেও না, কারণ ওদের সবার হাতে অস্ত্র আছে। আর টেনশন করো না, ওরা ব্রিজকে মারবে না, কারণ ব্রিজকে ওদের দরকার আছে। ব্রিজ ছাড়া ওরা জেনারেটর অন করতে পারবে না। এটা শুনে উইল বলে তার মানে জেনারেটর ঠিক হয়ে গেলে ওরা ওকে মেরে ফেলবে, আমাকে এক্ষুনি পুলিশকে ফোন করতে হবে। এই বলে উইল তার গাড়িতে থাকা স্যাটেলাইট লিঙ্ক দিয়ে ফোন করতে গেলে দেখে এটাতে গুলি লেগেছে, তাই এটা আর কাজ করছে না। এটা দেখে উইল অস্থির হয়ে গেলে কেসি বলে প্লিজ শান্ত হও এবং ঠান্ডা মাথায় ভাবো তুমি আশেপাশের কোনো পুলিশকে চেনো, চলো তাহলে সোজা তার কাছে যাব। উইল বলে হ্যাঁ একজনকে চিনি। তো উইল কেসিকে জিমি নামের একটা পুলিশের কাছে নিয়ে আসে ও এরা সেই পুলিশটিকে সবকিছু খুলে বলে। এসব শুনে পুলিশটি সোজা কেসির দিকেই বন্দুক তাক করে, মানে জিমিও সেই ডাকাত দলের সাথেই জোট মিলিয়ে আছে। তো জিমি কেসির কাছে থাকা পিস্তলটা ফেলে দিতে বললে কেসি সেটা মেঝেতে ফেলে দেয়। তখন জিমি পার্কিন্সকে ফোন করে বলে কেসি এখন আমার কাছে জিম্মি হয়ে আছে, ওকে নিয়ে যাও। পার্কিন্স বলে ওকে, আমি জেন্ডাকে পাঠিয়ে দিচ্ছি। এটা শুনতেই কেসি ধ্যাম করে মেঝেতে শুয়ে পড়েও তার পিস্তলটা নিতে যায়। ব্যাস শুরু হয়ে যায় গোলাগুলি। কেসি ও উইল গাড়িতে উঠে পালিয়ে যাচ্ছে, এমন সময় জেন্ডা গাড়ি নিয়ে এসে জিমিকে তুলে নেয় ও কেসিকে ধাওয়া শুরু করে। সিন ওদিকে ট্রেজারি বিভাগে আসলে দেখি ডাকাতেরা ব্রিজকে জেনারেটর ঠিক করার জন্য ভিতরে নিয়ে আসতেছে। ব্রিজ যাওয়ার সময় পাশে খেয়াল করলে দেখে একটা রুমে সকল সিকিউরিটি টিমকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। ব্যাপারটা ব্রিজের ভীষণ খারাপ লাগে। তো ব্রিজ জেনারেটর রুমে চলে আসে আর ওদিকে দেখি জিমি এখনো কেসিকে ধাওয়া করে যাচ্ছে। উইল গাড়ি রকেট গতিতে চালাচ্ছে, বাট কিছুতেই জিমিকে পিছু ছাড়াতে পারছে না। তখন উইল বুঝে যায় এভাবে হবে না, অন্য কৌশল অবলম্বন করতে হবে। উইল কেসিকে বলে তুমি সিট বেল্ট পরে নাও এবং আমাকেও পরে দাও। কেসি উইলের কথা মতো সেটা করে ও বলে তুমি কি করতে যাচ্ছ? উইল বলে দুম করে গাড়ি ব্রেক মারবে এবং আমার গাড়ির নিচে হুকিং সিস্টেম আছে, সেটা মাটিতে গেড়ে দেবো। ব্যাস এরপর সেটাই হয়। তো কেসির পিস্তলের বুলেট শেষ, তাই পালিয়ে যাওয়ার আগে কেসি এসে জিমির কাছে থাকা বন্দুক ও বুলেটগুলো নিয়ে নেয়। এরপর এরা এখান থেকে রওনা দেয়। ওদিকে ব্রিজ চাইলেই তো দুম করে জেনারেটরটা ঠিক করতে পারবে, কিন্তু সে বুঝতে পারছে জেনারেটর ঠিক হলেই হয়তো তাকে মেরে ফেলবে, তাই সে টাইম লস করতেছে এবং কেসির ফিরে আসার অপেক্ষা করতেছে। কিন্তু ব্রিজ যে টাইম লস করতেছে এটা আবার পার্কিন্স বুঝতে পারে ও ব্রিজের গলা টিপে ধরে বলে জলদি এটা ঠিক কর, নয়তো এবারে সে সোজা গুলি করে দেবো। এই বলে পার্কিন্স চলে যায়। সিন ওদিকে কেসির কাছে আসতে দেখি কেসি উইলকে বলে এভাবে আমরা পালিয়ে বেরিয়ে কোনো সমাধান তো হবে না, আমাদেরকে কিছু একটা করতে হবে। উইল বলে আমরা কি বা করতে পারি? হেল্পের জন্য তো কাউকে ফোনও করতে পারছি না, কারণ শহরের সকল টাওয়ার অফ, তাই ফোনে নেটওয়ার্ক নেই। এটা শুনতেই কেসির মাথায় আসে আরে আমি যখন মেকানিক ডাকতে বের হচ্ছিলাম তখন তো নেটওয়ার্ক ছিল না, তাহলে ফেওর ও সাশা ইন্টারনেটে কাজ করছিল কিভাবে? তার মানে শহরের কোনো একটা টাওয়ার অন আছে আর সেটা ইউজ করেই তারা হ্যাকিংটা করছে। এখন যদি সেই টাওয়ারটা অফ করে দেওয়া যায় তাহলেই তাদের হ্যাকিং প্রসেস স্টপ হয়ে যাবে। কিন্তু প্রসঙ্গ হলো কোন টাওয়ারটা অন আছে আর যেটা তারা ইউজ করছে এটা সার্চ করার বুদ্ধি কি? তখন উইল বলে আমার গাড়িতে একটা ডিভাইস আছে, সেটা দিয়ে এটা সার্চ করা সম্ভব। এই বলে উইল সার্চ করে সেই লোকেশনটা বের করে এবং সেই লোকেশনে চলে আসে। ওদিকে জেন্ডার হুঁশ ফিরলে সে ডাকাত দলের সদস্যদেরকে ফোন করে বলে আমি ও জিমি অ্যাক্সিডেন্ট করে আহত হয়েছি এবং কেসি পালিয়ে গেছে, তাড়াতাড়ি আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাও এবং কেসি হয়তো আশেপাশেই কোথাও আছে, ওকেও ধরার ব্যবস্থা করো। সিন কেসি ও উইলের কাছে আসতে দেখি এরা সেই টাওয়ারটির সামনে গাড়ি থামিয়ে ভাবতেছে এখন এই টাওয়ারটি ধ্বংস করার উপায় কি। কিছুক্ষণ ভেবে উইল বলে উপায় পেয়েছি, তোমাকে যা যা বলি করো। এই বলে উইল গাড়ি থেকে নেমে তার গাড়িতে থাকা ইলেকট্রিক উইঞ্চের রশি বের করে সেটা নিয়ে টাওয়ারের উপরে উঠতে থাকে। ইলেকট্রিক উইঞ্চ হলো গাড়িকে খাত থেকে টেনে তোলার জন্য একটা সিস্টেম, যেটাতে একটা শক্তিশালী তারের রশি থাকে ও রশির মাথায় একটা হুক থাকে। আপনি হুকটা নিয়ে গিয়ে কিছু একটার সাথে লাগিয়ে দিয়ে আপনার গাড়ির মোটর ঘোরালে রশিটি মোটরের সাহায্যে গুছিয়ে ছোট হতে থাকে আর গাড়ি টেনে খাত থেকে উঠে আসে। কিন্তু উইলের প্ল্যান হলো তার গাড়িতে যেহেতু একটা গ্রাউন্ড হুকিং সিস্টেম আছে যেটার সাহায্যে গাড়ি মাটির সাথে আটকে যায়, তাই সে ইলেকট্রিক উইঞ্চের রশি টাওয়ারের মাথায় লাগিয়ে গাড়িকে টেনে তুলবে না, বরং টাওয়ারকেই টেনে মাটিতে নামাবে। তো উইল রশির মাথায় থাকা হুকটা অনেক কষ্টে লাইফ রিস্ক নিয়ে টাওয়ারের গায়ে অবশেষে লাগিয়ে ফেলে। এখন টাওয়ার থেকে নামতে যাবে এমন সময় উপর থেকে দেখে ডাকাত দলের সদস্যরা কেসিকে খুঁজতে খুঁজতে এদিকে আসতেছে। এটা দেখে উইল উপর থেকে চিল্লিয়ে বলতেছে কেসি আমাদের গাড়ির লাইট অফ করো। কিন্তু বৃষ্টি ও তুফানের কারণে কেসি সেটা বুঝতে পারছে না। তবে কেসি পিছনে তাকালে এটা বুঝতে পারে যে একটা গাড়ি এদিকেই আসতেছে, তাই কেসি গাড়ির ভিতর থেকে বন্দুক নিয়ে সেই গাড়ির দিকে তাক করে দাঁড়িয়ে পড়ে। কিন্তু তারপরেও গাড়িটা আসতে থাকলে শুরু হয়ে যায় গোলাগুলি।
ট্রেজারি অফিসে আসলে দেখি সাশা ও ফের পাসওয়ার্ড হ্যাক করার জন্য যে প্রসেস রান করেছে তাতে 36 ডিজিট কোড অলরেডি পেয়ে গেছে, আর 4টি ডিজিট পেলেই প্রসেস কমপ্লিট। তখন এদের আর কেসির প্রয়োজন নেই, এরা একাই হাইটেক রুমের লকটা খুলতে পারবে এবং বিনা ঝামেলায় সকল ডলার নিয়ে চলে যেতে পারবে। আর এই 4 ডিজিট পেতে মাত্র 5 মিনিট বাকি। ঠিক তখনই সিন কেসি ও উইলের কাছে আসলে দেখি এদিকে এরা 39 ডিজিট পেয়ে গেছে আর মাত্র একটি। এই যেন এদের মাথায় বাস পড়ার মতো অবস্থা। এরা বুঝে যায় কেউ টাওয়ারটা অফ করে ফেলেছে। ওদিকে উইল ও কেসি টাওয়ারটা তো ভেঙে ফেলেছে, এখন নিজের জীবন বাঁচিয়ে এদের হাত থেকে পালানোর চেষ্টা করছে। সিন ট্রেজারি বিভাগে আসলে দেখি ফেওর প্ল্যান করেছে যে একটি ডিজিট বাকি আছে, সেটা সে নিজেই গাণিতিকভাবে বের করবে। তবে পাসওয়ার্ড পাওয়ার পর লকটা খোলার জন্য তো ইলেকট্রিসিটি দরকার, তার মানে যেভাবে হোক ব্রিজকে জেনারেটরটা অন করতে হবে। তাই এরা ব্রিজকে জেনারেটর অন করার জন্য প্রেশার দিলে বাধ্য হয়ে ব্রিজ জেনারেটরটা অন করে ফেলে। আর ব্রিজের কাজ যেহেতু শেষ, তাই এরা ব্রিজকে গ্রেফতার করে সেই রুমের ভিতরে রেখে দেয় যেখানে বাকি সব সিকিউরিটিদেরকে রেখেছে। ওদিকে সিন কেসি ও উইলের কাছে আসলে দেখি উইল কি যেন প্ল্যান করে কেসিকে সাথে নিয়ে একটা ফাঁকা শপিং মলে এসেছে এবং কেসিকে একটা হাতিয়ার দিয়ে বলতেছে আমার সাথে আসো। কেসি তো কিছুই বুঝতে পারছে না। তো আস্তে আস্তে উইল কেসিকে পুরো প্ল্যানটা বোঝানোর পর বলে পার্কিন্সকে এবার কল করো। কেসি বলে এই প্ল্যান কাজ করবে? উইল বলে রিক্সি বাট আশা করা যায় কাজ করবে। কেসি তখন পার্কিন্সকে কল করে বলে পার্কিন্স, আমি পালাতে পালাতে হাঁফিয়ে উঠেছি, আর পারছি না। আমি একটা ডিল করতে চাই, তুমি সকল বন্দীদেরকে ছেড়ে দাও, বিনিময়ে আমি এসে ভলটা খুলে দিব, তখন ডলার সব তোমার। পার্কিন্স বলে মাত্র একজনকে ছেড়ে দিতে রাজি, বলো কাকে ছাড়বো? কেসি বলে না, মোরন অ্যান্ড ব্রিজকে ছাড়তে হবে, তবেই ডিল করব। বলো ডিল পাক্কা? পার্কিন্স বলে হ্যাঁ পাক্কা। এবার বলো তুমি কই আছো? কেসি বলে দুজনেই যে জীবিত আছে সেটার প্রমাণস্বরূপ ওদের সাথে কথা বলাও। পার্কিন্স তখন মোরনে এবং ব্রিজের সাথে ফোনে কথা বলাই। ব্রিজের সঙ্গে উইল কথা বলার সময় কোড ল্যাঙ্গুয়েজে কিছু একটা বলে, যা ব্রিজ তো বুঝতে পারে বাট ডাকাত দলের লোকেরা বুঝতে পারে না। শেষে ব্রিজ বলে ভাই তুই নিজেকে বাঁচিয়ে নে, আমার টেনশন করিস না, এরা আমাকে মেরে ফেললে ফেলুক। উইল বলে আমি যেভাবেই হোক তোমাকে বাঁচিয়ে নিব ভাই, আই লাভ ইউ। এই বলে ইমোশনাল হয়ে কথা শেষ করে। এরপর পার্কিন্স কেসির থেকে জানতে চায় কেসি কোথায় আছে। কেসি বলে আমি গোলফোর্টের শপিং মলে আছি। এই বলে কেসি কথা শেষ করলে পার্কিন্স সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে। ওদিকে উইল শপিং মলের যেই শপের ভিতরে ঢুকেছে সেই শপটা আসলে নানা হাতিয়ার ও আর্মসের। শহরে তুফান আসতে চলেছে, তাই পুরো শহর ছেড়ে সবাই পালিয়েছে বলে এই শপিং মল পুরোটাই তো ফাঁকা। তাই এরা অনায়াসে এই শপিং মল থেকে প্রয়োজনীয় সব হাতিয়ার ও পিস্তলগুলো নিয়ে রেডি হয়। ওদিকে ডাকাত দলের লোকেরা শুধু ব্রিজকে নিয়ে সেখানে পৌঁছায়, মানে তারা কেবলমাত্র ব্রিজের বিনিময়ে কেসিকে নিয়ে যেতে এসেছে। তো ডাকাত দলের লোকেরা ব্রিজকে বন্দুক তাক করে ভিতরে নিয়ে এসে চিল্লিয়ে বলতে থাকে কেসি তুমি কোথায় আছো, তাড়াতাড়ি বের হও, নয়তো একে গুলি করে মারবো। তখন একদম টপ ফ্লোরে উইল বেরিয়ে আসে। নিচ থেকে এরা বলে কেসি কোথায়, ওকে লাগবে। উইল তখন কেন জানি তার হাত থেকে আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী ডিভাইসে বাতাসের প্রেসার দেখে বলে কেসি আশেপাশে আছে, হয়তো শপিং করতেছে। এটা শুনে ডাকাত দলের মেয়েটি বলে তামাশা বন্ধ করো ও কেসিকে পাঠাও। উইল নিচে থাকা তার ভাইকে বলে ভাই ঠিক আছো? আমি ইশারা করলে পালিয়ে যেও। এটা শুনে ডাকাত দলের লোকেরা খেপে গেলে কেসি টপ ফ্লোরেই উইলের পাশে এসে হাজির হয়েও বলে মোরেনো কোথায়? এরা বলে ও সহি সালামতে আছে। এদিকে উইল তার ডিভাইসে ঘূর্ণিঝড়ের অবস্থানটা দেখতেছে আর ঘূর্ণিঝড় কখন এই শপিং মলের উপরে পৌঁছাবে সেই অপেক্ষা করতেছে। যেই না ঘূর্ণিঝড়টা উপরে চলে আসে উইল কেসিকে বলে ওঠে চালাও। ব্যাস কেসি ও উইল রশির সাহায্য গ্রাউন্ড ফ্লোরে এসে ল্যান্ড করে। এরপর এরা ব্রিজকে খুঁজতে শুরু করে বাট পাচ্ছে না। তো এরা ব্রিজ ব্রিজ বলে চিল্লালে এমন সময় বাহিরে একটা গাড়ি আসার আওয়াজ হতেই এরা বুঝে যায় ডাকাত দলের আরো সদস্য চলে এসেছে। তাই এরা পিছনের রাস্তা দিয়ে পালাতে ধরে। আর ওদিকে দেখি সাগরের অবস্থা এতটা উত্তাল যে সাগরের ঢেউ 3-4 তলা বিল্ডিং এর মতো উঁচু হয়ে শহরের দিকে তেড়ে আসতেছে এবং যেদিক দিয়ে আসতেছে সকল বিল্ডিং গ্রাস করে ফেলতেছে। এদিকে উইল ও কেসি গেট খুলে এখান থেকে বের হতে যাবে, এমন সময় ডাকাত দলের লোকেরা এখানে ঢুকে পড়ে ও চারিদিকে
বন্দুক তাক করে বলে, কেসি আমরা জানি তুমি এখানেই আছো, তাড়াতাড়ি আত্মসমর্পণ করো, নয়তো আমাদের হাতে ব্রিজ বন্দি আছে, ওকে আমরা মেরে ফেলবো। আড়াল থেকে কেসি বলে, তোমরা ওকে ছেড়ে দাও, কথা দিলাম আমি ভল্টের পাসওয়ার্ড বলে দিব। সিন তখন বাহিরে আসতে দেখি সাগরের ঢেউ এগিয়ে আসতে আসতে পুরো শহরেই ঢুকে পড়েছে, আর একটুর মাঝে এই শপিং মলেই এসে আছড়ে পড়বে, কিন্তু এরা এখনও সেটা আন্দাজ পায়নি। হঠাৎ কেসি পানির ঢেউ আসাটা খেয়াল করতে চিল্লিয়ে দৌড় দেয়। তো ব্রিজ উইলকে এইভাবে উদ্ধার করলে উইল বলে, কেসি কোথায়? ব্রিজ বলে, কেসি ওদের হাতে ধরা পড়েছে, ওরা কেসিকে নিয়ে চলে গেছে। এই বলে ব্রিজ উইলকে বোটে করে নিয়ে চলে যায়। সিন ট্রেজারি বিভাগে আসতে দেখি পার্কিন্স কেসিকে ধরে নিয়ে এসেছে। কেসি মোরনিকে দেখতে তার কাছে যেতে যেতে বলে, মোরনি তুমি এখনো বেঁচে আছো? পার্কিন্স কেসিকে আটকালে কেসি বলে, আমাদের ডিল ছিল তুমি মোরনিকেও ছেড়ে দিবে, তাই তুমি ওকে না ছাড়া পর্যন্ত আমি হাইটেক রুম খুলে দিব না। এটা শুনে পার্কিন্স রেগে মেগে ক্রাশার মেশিন চালু করে মোরনিকে সেই মেশিনে ঢুকাতে ধরে। তখন কেসি বলে, থামো থামো, আমি রুমটা খুলে দিচ্ছি। এই বলে কেসি সেখানে কাটা ডলারের স্তূপের ভিতরে রাখা অথেন্টিক ডিভাইসটা বের করে বলে, এটা এখানেই রেখে গেছিলাম। পার্কিন্স বলে, এবার খোলো। কি আর করার, কেসি ধীরে ধীরে গেটের কাছে চলে আসে ও ফাইনালি গেটটা খুলে দেয়। এরা ভিতরে ঢুকে চোখের সামনে এভাবে $600 মিলিয়ন দেখে তো খুশিতে আত্মহারা। এদিকে কেসি বাধ্য হয়ে রুমটা খুলে দিল, বাট এভাবে তার জন্য $600 মিলিয়ন লুট হচ্ছে এটা ভেবে তার অপরাধ বোধ কাজ করতেছে। এর মাঝেই পার্কিন্স ধ্যান করে মোরনোকে গুলি করে দেয়। কেসি এটা দেখে দৌড়ে মোরনোর কাছে যেতে ধরলে পার্কিন্স থামাইও বলে, তুই আমাদেরকে যে প্যারা দিয়েছিস এটা তার ফল। কেসি বলে, আমি তোমাদেরকে ছাড়বো না। পার্কিন্স বলে, তোর সব সঙ্গীরা এটা ট্রাই করেছে, নে এখন তুইও ট্রাই কর। এই সবাই এর চোখের সামনে ডলারগুলো সব লুট করো। এটা শুনে কেসি তো পুরো থমেরে যায় ও নিরুপায় হয়ে নির্বাক দাঁড়িয়ে থাকে। ওদিকে ব্রিজ উইলকে নিয়ে তার মেকানিক শপে পৌঁছায় ও এখান থেকে প্রয়োজনীয় সব জিনিসপত্র নেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। মানে শহরে যেভাবে সাগরের ঢেউ ঢুকে পড়েছে তাতে সেটা খুব শীঘ্রই এখানে এসেও আছড়ে পড়বে, তাই এদেরকে তার আগেই এখান থেকে প্রয়োজনীয় সবকিছু নিয়ে পালাতে হবে। কিন্তু ব্রিজ কেন জানি একটা লুকোনো জায়গা থেকে অনেকগুলো বন্দুক বের করে ও একটা উইলকেও দেয়। উইল বলে, এসব কেন আর এখন আমরা কোথায় যাচ্ছি? ব্রিজ বলে, কেসির সন্ধানে। হ্যাঁ, এটা শিওর যে এতক্ষণে তারা কেসির থেকে হাইটেক রুমটা খুলে নিয়েছে এবং সকল ডলার পেয়ে গেছে, আর এটাও শিওর যে কেসি এখন ওদের হাতে বন্দি আছে। তো বলো ভাই, আমরা কোনো কিছু না করেই এত সহজেই লুট করে নিয়ে যেতে দিব? এটা কি করে হয়? ব্যাস এরপর দেখি ব্রিজ ও উইল ট্রেজারি বিভাগের পাশের একটা বিল্ডিং এর ছাদে এসে দূরবীন দিয়ে ওদের ডলার ভর্তি গাড়িগুলো চলে যেতে দেখতেছে। উইল বলে, চলো আমরা শর্টকাট রাস্তায় ওদের সামনে গিয়ে পথ আটকাই। ব্রিজ বলে, সাবাস ভাই, আমিও তোমার থেকে এটাই আশা করেছিলাম। ব্যাস এই বলেই এরা রওনা দেয়। ফেওরও শ্বাসের গাড়ি আছে সবার পিছনে, তাই চাইলেও বেশি স্পিডে যেতে পারছে না। এদিকে পিছনে তুফান ধেয়ে আসতেছে। এটা দেখে ফিওর পার্কিন্সকে ওয়াকি টকিতে বলে, পার্কিন্স তোমাদের গাড়ির স্পিড বাড়াও, নয়তো এই তুফান আমাদেরকে ধরে ফেলবে। পার্কিন্স ফুল ফিনিকে আছে, তাই সে মজা করে বলে, এই জন্যই তো তোমাকে শেষে রেখেছে। এটা শুনে ফিওরের মেজাজ তো খারাপ হয়ে যায়। সে প্রাণপণে গাড়িটা আনতে শুরু করে। তো ফিওরের মন খারাপ দেখে শাসা মন ভালো করে দেওয়ার চেষ্টা শুরু করেছে। ওদিকে এই সময় ব্রিজ ও উইল এসে ফিওরের গাড়ির পিছনে পৌঁছায়। ব্রিজ বলে, ফিওর তাড়াতাড়ি গাড়ির উপরে ওঠ, ঝাঁপ দিয়ে ওদের গাড়িতে যা, একটুর মাঝে আমিও আসতেছি। উইল ও ব্রিজ গাড়ির কন্ট্রোল নেওয়ার জন্য গাড়ির সামনে আসতেই ফেওর দেখে ফেলে ও গোলাগুলি শুরু হয়ে যায়।
তো এরা গাড়ির কন্ট্রোল নিয়ে ফেলে ও ফিওনের কাছে থাকা পিস্তলটা কেড়ে নিয়ে গাড়িটা এরা নিজেরাই চালিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। প্রথম লেভেল তো সাকসেসফুল, এবার দ্বিতীয় লেভেল কমপ্লিট করার পালা। মানে একটা ট্রাকের ডলার উদ্ধার হলো, আর একটা গাড়ি ছিনিয়ে নেওয়ার পালা। তাই উইল সামনে থাকা গাড়িটাও ছিনিয়ে নেওয়ার জন্য অনেক কষ্টে সেই গাড়ির পিছনেও উঠে পড়ে। এটা সেই গাড়ি যেই গাড়িতে কেসিকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে। তো উইল সেই গাড়ির ছাদে উঠে পড়ে ও এই গাড়িটারও কন্ট্রোল নেওয়ার জন্য গাড়ির ড্রাইভিং সেকশনের দিকে এগোতে থাকে। তো ফাইনালি উইল এই গাড়িটার ড্রাইভিং সেকশনে ঢুকে পড়ে গাড়ির নিয়ন্ত্রণটা তো নিয়ে নেয়, কিন্তু ভিতরে কেসি ডাকাত দলের একজনের সাথে জীবন মরণের লড়াই করে যাচ্ছে। উইল কেসিকে হেল্প করতে পারছে না, কারণ সে গাড়ি সামলাতেই ব্যস্ত। এর মাঝে আবার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নেমে একটা মাঠে চলে আসে এবং সামনে থাকা একটা ব্রিজে ধাক্কা খেতে এগিয়ে যায়। এদিকে ফাইনালি ডাকাতটি কেসির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কেসিকে গুলি করার জন্য বন্দুক তাক করে এই গুলি করলো। তার আগে কেসি ডাকাতটিকে গুলি করে ঝাঁঝরা করে দিলে ডাকাতটি গাড়ি থেকে পড়ে যায় আর কেসি গাড়ির দরজাটা লাগিয়ে দেয়। ফাইনালি দুইটি গাড়ি পুরো এদের হাতে চলে আসলো। কেসি তো মহা খুশি, একে নিজের জীবন বাঁচলো, তার উপর আবার ডলার ভর্তি একটা গাড়ি এদের হাতে চলে আসলো। উইল বলে, পিছনে তাকিয়ে দেখো তো তুফান এখন কত দূর। কেসি দেখে বলে, সম্ভবত আধা মাইল। ওদিকে ব্রিজ তুফানের ভয়ে তার গাড়িটা হাই স্পিডে টেনে যেতে থাকলে সামনের যে গাড়িতে পার্কিন্স আছে সেই গাড়ির পিছনে পৌঁছায়। তো ব্রিজ ওভারটেক করতে ধরলে পার্কিন্স দেখে এই গাড়িটাতে ব্রিজ। এটা দেখে সে ব্রিজের উপর হামলা করার প্রস্তুতি নেয়। ওদিকে এই বিষয়টা কেসিও খেয়াল করে উইলকে বলে, উইল ব্রিজ বিপদে পড়েছে, চলো ওকে হেল্প করতে হবে। ততক্ষণে ওদিকে পার্কিন্স ব্রিজের উপর হামলা শুরু করে দেয়। পাশের গাড়ি থেকে উইল চিল্লিয়ে ব্রিজকে বলে, তুফান অনেক কাছে চলে এসেছে। ব্রিজ চিল্লিয়ে বলে, তো কি করব? উইল বলে, গাড়িতে সর্বোচ্চ যত গতি আছে সেই টপ স্পিডে চালানো স্টার্ট করো, নয়তো আমরা মারা পড়বো। ব্রিজ বলে, ঠিক আছে। ব্যাস, এরপর এরা রকেটের গতিতে ছুটতে শুরু করে। তো রকেটের গতিতে গাড়ি চালিয়ে ফাইনালি এরা এই শহরের বাহিরে এবং তুফানের এরিয়ার বাহিরে পৌঁছে যায়। তখন এরা সবাই স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে ও উইল বলে, ভাই আমরা জিতে গেছি। কেসি বলে, আমরা যে ট্রেজারির $200 মিলিয়ন উদ্ধার করতে পেরেছি এটাই কি জিত? উইল বলে, হ্যাঁ, সাথে আমরা যে বেঁচে আছি এটাও। কেসি খুশি হয়ে সুর পাল্টে বলে, আমার কাছে এখন $200 মিলিয়ন আছে, সাথে আমার 2 জন পার্টনার আছে। এছাড়া এই ব্যাপারে আর কেউ জানে না। সো আমরা 3 জন 200 মিলিয়ন ভাগ করলে সবার ভাগে ভালোই আসবে। তো তোমরা কি বলো, এই নিয়ে পালালে কেমন হয়? এটা শুনে সবাই খুশিতে হেসে ওঠে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি অলরেডি আন্দাজ পেরেছেন আমার মুভি এক্সপ্লেন করার ধরন অন্য সবার থেকে আলাদা। তো এমন স্টাইলের এক্সপ্লেনগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এমন স্টাইলের এক্সপ্লেন ইউটিউবে একমাত্র আমিই করি। আর হ্যাঁ, আমার চ্যানেলটি নতুন, তাই ভিউ, লাইক, কমেন্ট কম হয়, ফলে ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলছি। তাই যদি একটু কষ্ট করে লাইক দিতেন এবং কমেন্ট করে ভালো মন্দ কিছু উৎসাহ দিতেন তাহলে সামনে এগোনোর উৎসাহ পেতাম, আরো বেশি বেশি ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যেত। আশা করি সেই সাপোর্টটুকু দিবেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।